শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। আজ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী। 2020 সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে গত হয়েছিলেন এবং আজকের আমাদের এই আয়োজন তাকে স্মরণ করি এবং সেই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে তারই কাছের তিনজন মানুষকে বলবো। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন বরেণ্য গীতিকার মুন্সী ওয়াদুদ, রয়েছেন সঙ্গীতশিল্পী সালমা জাহান এবং সেই সঙ্গে রয়েছেন মুমিন বিশ্বাস সঙ্গীত শিল্পী। আমরা তিনজনকেই আমরা খুব ভালো করেই চিনি এবং আজকে আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার সম্পর্কে যারা এই প্রজন্মের যারা রয়েছে তাদের জন্য আসলে কিছু শুনবার চেষ্টা করব। আমি খুব শুনতে আগ্রহী বলবো আসলে সেই ক্ষেত্রে। এবং শুরুতে আমি মুন্সী ওয়াদুদ আমাদের সঙ্গে আজকে আছেন, যার সঙ্গে এন্ড্রু কিশোর স্যারের সখ্যতা এখানে যারা রয়েছেন তাদের মধ্যে সবার আগে এবং অনেক পুরাতন। তার কাছ থেকে আজকে শুনতে চাইবো যে কীভাবে স্মরণ করবেন আজকের এই দিনে এন্ড্রু কিশোর স্যারকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের আজ প্রয়াণ দিবস। আমি প্রথমেই তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেখুন, এন্ড্রু কিশোরের সাথে ঢাকায় আমার যোগ স্থাপনার বিষয়টি যেমন চমকপ্রদ, ঠিক তেমনি তার প্রথম দিককার যে মানে জীবন, ঢাকার জীবন, সেই তার সাথে যে আমার যে ঘনিষ্ঠতা, যে সম্পৃক্ততা, এই সম্পর্কে একটু বলতে হয়। যখন তিনি এন্ড্রু কিশোর হয়ে ওঠেননি, এন্ড্রু কিশোর হয়ে ওঠেননি এবং যখন তিনি ছিলেন এন্ড্রু কিশোর কুমার, জি আমি সে সময়ের কথা বলছি। বাংলাদেশ স্বাধীনতার পরেই রাজশাহী বেতার কেন্দ্রের একজন সঙ্গীত পরিচালক এবং শিল্পী, যিনি মূলত শিল্পী ছিলেন, তার খুব একটা আকাঙ্ক্ষা ছিল যে উনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং ঢাকায় না এলে কিন্তু আত্মপ্রকাশের সেই সুযোগটা হয় না। এটা চিন্তা করে স্বাধীনতার পরপর এইচ.এম. রফিক, যাকে আমরা হাবলু ভাই বলে ডাকি, তিনি চলে এলেন একেবারে সস্ত্রীক সপরিবারে ঢাকায় চলে এলেন। আসার পরেই আমার সাথে পরিচয় হয়ে গেল রেডিওতে। পরিচয় হয়ে যাওয়ার পরের থেকেই তার সাথে একটা ঘনিষ্ঠতা শুরু হয়ে গেল এবং তিনি টুকটাক গান করা শুরু করলেন বেতারে, ট্রান্সক্রিপশন সার্ভিসে, বিশেষ করে নতুন শিল্পীদেরকে নিয়ে গানের অনুষ্ঠান হতো। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে বাছাই করা হতো, এনে নিয়ে গান করা হতো। ঠিক তেমনি একটি বাছাই পরের ভিতর দিয়ে কিন্তু আজকে সুবীর নন্দী বলেন, শাম্মী আক্তার বলেন, সবাই কিন্তু শিল্পী হিসাবে তারা কিন্তু আত্মপ্রকাশ করেছেন ওই ট্রান্সক্রিপশন সার্ভিসের মাধ্যমে। এন্ড্রু কিশোরের কণ্ঠ আমরা ঢাকায়, ওই যে এইচ.এম. রফির কথা বললাম, তার সাথে আমার একটা বন্ধুত্ব, একটা সখ্য গড়ে উঠেছে। তো সে ছিল আবার এন্ড্রু কিশোর, এম.এ. খালেক, ইফাত আর কি, যারা রাজশাহী বেতার কেন্দ্রিক শিল্পী ছিলেন, তাদের কিন্তু মানে গুরু ছিলেন এইচ.এম. রফিক। তো তারা ঢাকায় আসার পরে সবাই কিন্তু এইচ.এম. রফিকের কাছে এসে সবাই এখানে বড় ভাই হিসাবে, গুরু হিসাবে তার সাথে কিন্তু যোগাযোগটা করতেন। সেই সূত্রে, এইচ.এম. সূত্রে আমার গানগুলো, তখন আমার প্রচুর গান আমরা মোটামুটি করে ফেলছি অল্প সময়ের ভিতরে রেডিওতে। এই গানগুলো কিন্তু উনি রাজশাহী বেতার শিল্পীদের উনি তুলে দিতেন। আচ্ছা, সেই সূত্রে আবার এই সবার কাছে, এন্ড্রু কিশোর সহ সবার কাছে আমি খুব পরিচিত ছিলাম। যখন ঢাকায় এলেন এন্ড্রু কিশোর, ততদিনে একটি গান কিন্তু রেকর্ড হয়ে গেল ট্রান্সক্রিপশন সার্ভিসে, সহেলি ও সহেলি। আচ্ছা, আগেই হয়ে গেছে এটা। ওই সময়ের ভিতরেই একটা গান হয়ে গেল, সেটা হয়েছে যমুনা জামালের লেখা, দেবু ভট্টাচার্যের সুর। তো গানটা শুনে কিন্তু এত মুগ্ধতা এলো যে এমন একটা আশ্চর্য, এত চমৎকার একটা গলা, এত ম্যাচিউর্ড একটা গলা, হ্যাঁ, খুব অবাক হয়ে গেলাম। যে তখন কিন্তু তার নামটা ছিল এন্ড্রু কিশোর কুমার। হ্যাঁ, এর মাঝে যখন একটু ঘনিষ্ঠতা হয়ে গেল, আরেকটি গানের রেকর্ডিং তাকে দেওয়া হলো ট্রান্সক্রিপশন, ওই দেবু ভট্টাচার্যের সুরে, হ্যাঁ, একই ডিপার্টমেন্টে। আমার ছিল পৈতৃক ব্যবসা, সমিলের ব্যবসা। আমি সেদিন যাইনি, আমি সমিলে ব্যস্ত ছিলাম। দেখি এন্ড্রু কিশোর হোন্ডা একটা 50, ঢাকা এলে একটা হোন্ডা 50, এটা ময়ন বিশ্বাস ভালো জানে। তো সেটা হোন্ডা করে চলে আসলাম আমার বাসায়, আমার সমিলে। বললো যে দাদা একটা গান দিন, আমি দেবুদাকে বসিয়ে রেখে এসেছি, দেবু ভট্টাচার্যকে বসিয়ে রেখেছি, একটা গান দিন, আমি গানটা করব। গানটা তো আমি করলাম কি, ওখানে বসে একটি গানের খাতাটা ঘর থেকে এনে অফিসেই বসলাম আমরা, ওখানে বসে একটা গান পছন্দ করে উনি নিয়ে গেলেন। সেই গানটি ছিল ভালোবাসায় অবিশ্বাস থাকতে নেই।
এই গানটি আর আমাকে বললেন দাদা, তখন কিন্তু আনন্দ সিনেমা হলটি যে আছে জি ফার্মগেটে, জি জি, ওই তার ভিতরে ছন্দ নামে আরেকটি সিনেমা হল ওখানে হলো। তো আমাকে বলে গেল যে দাদা আপনি ঠিক 3টার সময় ছন্দের সামনে থাকবেন, হ্যাঁ আমি রেকর্ডিং শেষে ওখানে চলে আসবো। তো আমি চলে গেলাম ছন্দে, গিয়ে দেখি অ্যান্ড্রু কিশোর এবং আরেকজন বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে। ইউল ব্রেনারের ক্যাটলো ছবিটা দেখলাম আমরা একসাথে। এই যে শুরুর জীবনটা ঢাকার, আমাদের যে অল্প কয়েকজনের ভেতরে যে সীমাবদ্ধ ছিল, এটি কিন্তু পরবর্তী পর্যায়ে যখন উনি চলচ্চিত্রে গানের মাধ্যমে যখন অনেক ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকলেন আস্তে আস্তে করে, আমরাও সেটাকে খুব ওয়েলকাম করতে থাকলাম। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অন্যরকম একটা ব্যস্ততার ভিতর দিয়ে চলে গেল, কিন্তু ঢাকার যে প্রথম জীবনের সাথে যে আপনার সাথে একদম চমৎকার। ধন্যবাদ আপনাকে সেই স্মৃতিটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সালমা জানের কাছে একটু আসতে চাইবো যে অসংখ্য জনপ্রিয় গান এন্ড্রু কিশোর স্যারের সঙ্গে আপনার রয়েছে, এবং আপনি একটু পর্দা বিমুখী বলতে পারি, আপনি একটু কমই আসেন আমাদের সামনে, কেন সেটা জানি না। তাকে আছে কিভাবে স্মরণ করুন আপনাকে যদি জিজ্ঞেস করি তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে? আসলে দাদা, প্রথমে আমি এন্ড্রুদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো দাদার কথা আসলে কি বলবো, আমি কিছু বললেও মনে হয় যে আসলে যেটাই বলবো কম হয়ে যাবে। তো উনি শুধু একজন বিখ্যাত শিল্পী ছিলেন না, উনি অনেক বড় মনের মানুষও ছিলেন। তার কাছ মানে আমি যে গানগুলো করেছি, ওনার সাথে যখনই পরিচয় হয়েছে, গান করেছি, মানে অনেক কিছু শেখার আছে। তো এখন মনে হয় যে আসলে আরেকটু বেশি সময় পেতাম, তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম। তো উনি এত সাপোর্টিভ ছিলেন যে আমি গান করতে গিয়ে দেখেছি যে এত সাপোর্ট করতেন, আমাকে বলে দিতেন যে এভাবে করো তাহলে খুব ভালো হবে। তো এটা কিন্তু উনি না বললেও পারতেন, কিন্তু এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার, এত উঁচু মানের শিল্পী। তো এটাতে কিন্তু মানে বোঝা যায় যে উনি কত বড় মনের মানুষ। আমি যখন আনন্দশ্রু ছবির গানটা করি, তুমি মোর জীবনের ভাবনা, বিখ্যাত একটি গান, তো এত সুন্দর একটা গান, মানে প্রথমে আমি তো সুরটা শুনে একদম মুগ্ধ, কথা সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের করা। যখনই গানটা করেছি তখনই মানে গানটা যখন শেষ হলো মনে হয়েছে যে আমার যখন ভালো লেগেছে, তো এটা মানুষের, হ্যাঁ শ্রোতাদের অনেক অনেক ভালো লাগবে, তখনই মানে বোঝা গেছে আর কি। তো দাদার সাথে অনেক অনেক স্মৃতি আছে, আসলে এটা ভোলার নয়। তো আমরা অনেক বিখ্যাত গানের কথা বলছি, তার মধ্যে একটি গানের দর্শকদেরকে এই মুহূর্তে শোনাতে চাই, দর্শকদের পর্দায় শুনে আবার ফিরছে নিয়ে আছেন। আমি একটু যদি অনুরোধ করি দুটো লাইন যদি আমাদের গিয়ে শোনান। আচ্ছা, অবশ্যই। এত জনপ্রিয় একটি গান, অনেক জনপ্রিয় একটি গান, এই গানটি পারে না এমন কেউ নাই আসলে, কোনো বাঙালি নেই। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আন্তরিক ধন্যবাদ। আমি একটু মুমিনের কাছে আসতে চাই। মুমিনের কাছে অনেক আমরা মানে তিনজনই তিনভাবে দেখেছেন এন্ড্রু কিশোরকে, এবং মুমিনের কাছ থেকে আসলে আমরা যারা চ্যানেলের পরিবার, যারা তরুণ যারা, তারা খুব জানতে পারি গল্পগুলো। মুমিনকে জিজ্ঞেস করি তখন মুমিন আমাদের কেমন এমন তথ্য দেয় যেগুলো আসলে কখনোই জানা সম্ভব না। একদম একদম কাছেও থেকেছেন, সেই সৌভাগ্য মুমিনের হয়েছে। মুমিন কাছে জিজ্ঞেস করি কিভাবে স্মরণ করবেন এন্ড্রু কিশোর দাকে। চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ, আর দাদার আত্মার শান্তি কামনা করি। এন্ড্রু কিশোর একজনই, এন্ড্রু কিশোর একটি নাম, এবং এই নামটি আসলে এত সহজে বিস্তৃত হবার নয়। তিনি, আমি মনে করি যে তিনি শুধু শারীরিকভাবেই হয়তো বা নেই, কিন্তু তিনি আছেন, তিনি থাকবেন, এটি মুছে যাওয়ার মতো বিষয় নয়। আপনি একবার চিন্তা করে দেখুন বা একবার ভাবুন যে মনে করুন মনে মনে যে এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দেননি,
এবার আপনি বাংলা চলচ্চিত্রের গানকে চিন্তা করেন, কতটুকু সম্ভব চিন্তা করা। সম্ভবই না আসলে। তো এটি যদি অসম্ভব হয়ে থাকে তাহলে আমি ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি যে এই নামটি আসলে যতদিন বাংলা গান থাকবে ততদিন এই নামটি বাংলা গানের ইতিহাস বহন করবে, সেটি স্বাভাবিক। আর একটু আগে সালমা আপু একটা কথা বলছিলেন যে ব্যক্তি এন্ড্রু কিশোরকে নিয়ে, আমরা সবাই শিল্পী এন্ড্রু কিশোরকে রেকগনাইজ করি বা তাকে সেই স্বীকৃতিটা দেই, তিনি এই মাপের শিল্পী ছিলেন, এই মাপের শিল্পী ছিলেন, কিন্তু আমি মনে করি যে ব্যক্তি এন্ড্রু কিশোর শিল্পী এন্ড্রু কিশোরের অনেক ঊর্ধ্বে ছিলেন। এবং তার মানবিক বিষয়গুলো মুন্সি ভাই আছেন, উনি জানেন, যারা তার সাথে মিশেছেন তারা জানেন তিনি কতটা মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন। এবং আরও একটা বড় বিষয় হলো যে তিনি যে কোনো মানুষ যে কোনো বিপদ আপদে পড়েছেন বা তার কাছে সাহায্য সহযোগিতা পরামর্শ চেয়ে পাননি এমনটা হয়নি। আর একটা বিষয় ছিল যে তিনি এটি মেনটেন করতেন খুব সূক্ষ্মভাবে, যে এগুলো যেন কখনো কোনো প্রচারের আলোয় না আসে, সারাক্ষণ উনি এটা মেনটেন করে যেতেন। আর আরেকটা বিষয় আমি মনে করি যে এন্ড্রু কিশোর এই নামটি একটি সাবজেক্ট হতে পারে নিশ্চয়ই সঙ্গীত শিল্পীদের জন্য, বিশেষ করে যারা সঙ্গীতে আসতে চায় বা এসছে বা যারা গান গাইছে তাদের জন্য হতে পারে। কারণ একজন এন্ড্রু কিশোর দিনের পর দিন কিভাবে নিজেকে ভেঙে চুরে নিজেকে ওইভাবে তৈরি রেখে চর্চার মাধ্যমে সাধনা করে ৪৫টা বছর ধরে বাংলা সিনেমার গানকে সমৃদ্ধ করেছেন, এটি আসলে চর্চার বিষয় হওয়া উচিত। আমাদের দেশে আসলে সঙ্গীত নিয়ে বা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের কথা যদি বলি, প্রাতিষ্ঠানিকভাবে তেমন কোনো প্রতিষ্ঠান আসলে খুব বেশি চোখে পড়ে না, বা পড়লেও সেগুলোর কারিকুলাম বা সিলেবাস নিয়েও আমাদের প্রশ্ন একটা তৈরি হয়। তো আমি মনে করি যে এই নামটি আসলে সাবজেক্ট বা পড়াশোনার একটা বিষয় হতে পারে। নিশ্চয়ই। মুমিন বলছিল ব্যক্তি এন্ড্রু কিশোরের কথা, আমরা সবাই খুব কৌতূহলী। মুন্সিবাদ যদি বলতে, তার আগে একটা ফোন নিতে চাই দর্শকদের হয়ে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? আমি শিল্পী খুরশিদ আলম বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিল্পী খুরশিদ আলম বলছি। হ্যালো, হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি না, আপনি জোরে বলবেন একটু। আমি শিল্পী খুরশিদ আলম বলছিলাম। জি বলুন, আমরা শুনছি। হ্যাঁ, চ্যানেলকে অনেক ধন্যবাদ যে এন্ড্রু কিশোরের এই অনুষ্ঠান করার জন্য। অনন্য রোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ, সেই সঙ্গে মুন্সি বদুদ মামা, সালমা এবং মমিন বিশ্বাস, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এন্ড্রু কিশোর সম্পর্কে আমি যেটুকু বলতে চাই যে এন্ড্রু কিশোর এক কথায় বলতে চাই, আসলাম, জয় করলাম, চলে গেলাম। ভিনিভিডি ভিসি স্যার। জি, এন্ড্রু কিশোর চলচ্চিত্রে যে গান দিয়ে গেছে এটি আগামী 100 বছরে আবার কেউ গাইতে পারবে কিনা সন্দেহ, আমার ব্যক্তিগত বিষয়। হয়তো অনেকের মধ্যে নাও হতে পারে। তার আত্মার শান্তি কামনা করি, এবং যারা নতুন প্রজন্মে গাইবেন এন্ড্রু কিশোরের গানগুলি ভালো করে গাওয়ার চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ আবারও চ্যানেলকে। আন্তরিক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের দেশের আরও একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। স্যার, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন পুরো আয়োজন জুড়ে। আমি একটু ব্যক্তি এন্ড্রু কিশোরের কথা ব্যাপারে জানতে চাই। আমি সবার হয়ে আসলে প্রশ্নটি রাখছি আপনার কাছে মুন্সিবাদ। ব্যক্তি এন্ড্রু কিশোরের যে বিষয়টি, সেটি কিন্তু যারা তার খুব কাছে থেকেছেন তারা কিন্তু শুধু জানেন যে তিনি কীরকম মানুষ ছিলেন। তো আমি তার আগে একটু বলতে চাই, এই চলচ্চিত্রের এই যে মমিন বিশ্বাস বললেন যে তার গানের ভিতর দিয়ে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন, সত্যি কথাই। আমাদের শ্রোতা দর্শকরা সবাই কিন্তু আমরা তাকে প্লেব্যাক সম্রাট বলে অভিহিত করে থাকি, কিং অফ প্লেব্যাক। হ্যাঁ, কেন বলি এর কিন্তু একটা ব্যাখ্যা আছে, বিশেষ করে আমার মতে। সেটা হলো, আমরা যদি 60-এর দশকের দিকে তাকাই, তখন আপনি কি চলচ্চিত্র কি বেতার সমস্ত জায়গায় আপনি আমাদের পুরুষ যে কণ্ঠশিল্পী, সেই বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদিদ থেকে মোহাম্মদ আলী সিদ্দিকী, কন্দে ফারুক থেকে শুরু করে আমাদের সর্বশেষ 60-এর দশকে যুক্ত হলেন, একটু আগে যে ফোন করলেন, মোহাম্মদ খুরশিদ আলম, উনি কণ্ঠশিল্পী ছিলেন, হ্যাঁ, যাদের সেবা আমাদের চলচ্চিত্র পেয়েছে, বেতার পেয়েছে এবং টেলিভিশন, মানে চলচ্চিত্র টেলিভিশনও পেয়েছে। কিন্তু আমাদের এন্ড্রু কিশোর যখন এলেন, তখন থেকে কিন্তু আমাদের যে সিনিয়র শিল্পীরা আস্তে আস্তে করে বয়সের মানে কারণে হোক, অনেকে মৃত্যুবরণ করেছেন বিভিন্নভাবে, অনেকে ক্ষয়িষ্ণু একটা অবস্থা চলে এসেছে, আস্তে আস্তে তারা কিন্তু সরে যেতে থাকলেন। আর একটি ফিল্ম ইন্ডাস্ট্রি একটি দেশের একমাত্র একটি ইন্ডাস্ট্রি,
তার পুরো পুরুষ কণ্ঠের যে দায়িত্বটি এককভাবে কিন্তু এন্ড্রু ঘোষের কাঁদিকে পড়লো। এটি কিন্তু একটা বিশাল বড় বিষয়। আপনি কিন্তু একবার যদি গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন যে একটি মাত্র লোক, একটি মাত্র শিল্পী একটি ইন্ডাস্ট্রির দায়িত্ব নিয়ে এভাবে গান করতে পারেন, আর তার কণ্ঠটি কীরকম। অধিকাংশ গানে কিন্তু তখন শ্রুতি স্টুডিও ছিল, বাইরে কিন্তু এরকম স্টুডিও ছিল না। শ্রুতির স্টুডিও থেকে যখন নাকি এফডিসিতে ট্রান্সফার হতো এই গানটা, তখন কিন্তু এখানে অনেকের কণ্ঠে কিন্তু 50% মাইনাস হয়ে যেত। আচ্ছা, কিন্তু আমাদের সৈয়দ আব্দুল হাদীর মতন শিল্পী, এন্ড্রু ঘোষের মতো শিল্পী, ওনারা যে গানটি ওখানে গেয়ে দিয়ে এসেছেন, এটি কিন্তু এখানে এলে অবিকল আপনি শতভাগ আপনি ওইভাবে পাচ্ছেন, যেটা নাকি আবার হলে গিয়েও কিন্তু হলের মধ্যে একই রকম পাচ্ছেন। এই যে গমগমে আওয়াজ, এটি কিন্তু ঈশ্বর পদার্থ, ভরাট কণ্ঠ। একদম এই কণ্ঠের ভেতর দিয়ে উনি যে একটি দেশের একটি ইন্ডাস্ট্রির পুরো দায়িত্ব এককভাবে কাঁধে নিয়ে এসেছেন। আমার মনে হয় এই দায়িত্ব উনি যেভাবে সুচারুভাবে পালন করেছেন, কারো পক্ষে বোধ এটি সম্ভব হতো না। এবং ওই কারণেই বোধ হয় প্রত্যেকটি চলচ্চিত্রে যারা দর্শক শ্রোতা, তারা কিন্তু তাকে নির্দ্বিধায় তাকে ভালোবেসে এই প্লেব্যাক সম্রাট তাকে এই অভিধায় তাকে এই একটি বিষয়। আর ওই যে আপনি বললেন মানুষ, দেখেন ছোট্ট একটি বিষয় আমি বলি, জি 25শে ডিসেম্বর বড়দিন, একটি দীর্ঘ সময় পর্যন্ত ও ঠিক মনে রেখেছে ঢাকায় এসে যাদের সাথে সম্পর্কটি গড়ে উঠেছে, তাদের বাসায় ওই 25শে ডিসেম্বর বড়দিন বলতে একটা কেক চলে আসতো, অবাক হয়ে যেতাম। এই কেকটা না পাঠালেও তো হতো, আমরা তো আমাদের কোনো সম্পর্ক অবনতি হতো না। কিন্তু একজন মানুষ হিসেবে মানবিক মূল্যবোধের জায়গাটা কতটুকু উঁচু হলে পরে এই সূক্ষ্ম বিষয়গুলো উনি মাথায় রেখেছেন। এই একটি ছোট্ট একটি বিষয়, কিন্তু এখান থেকে বোঝা যায় যে একজন মানবিক, যে মমিন বিশ্বাস বললো মানবিক শিল্পীর চেয়ে ব্যক্তি এন্ড্রু ঘোষ অনেক ঊর্ধ্বে। আমার কাছে মাঝে মাঝে তাই মনে হয়, কারণ আমি তাকে কখনো গোমরা মুখে দেখি নাই, হাসি মুখ ছাড়া আমি কখনো একটি মুহূর্তের জন্য। আরেকটি মজার বিষয় মুন্সিবাদ আমি বলতে চাই, সেটা হচ্ছে তিনি টেলিভিশনে খুব একটা বেশি অ্যাপিয়ার করতেন না। এটারও কারণ চ্যানেল আইয়ের সঙ্গে তার একটা মানে কি বলবো সম্পর্ক থাকার কারণে ছিল, এবং আমরা তাকে শুধু সিনেমার অনুষ্ঠানে দেখতে পেয়েছি, কিন্তু কখনো গানের জন্য আলাদা ব্যাপারে আলাদা কোনো অনুষ্ঠান টেলিভিশন তাকে দেখা যায়নি, ইন্টারভিউতে দেখাই যেত না একবারে। কিন্তু তার জীবনের শেষ অনুষ্ঠানটি তিনি চ্যানেল আইতে করে গেছেন, আমাদের সৌভাগ্য। আমরা একটু দেখাতে চাই দর্শকদের কিছু, চলুন দর্শক দেখে কত রঙ্গ জানুরে জাদু। একটা গোলাপ হাতে লাইনে দাঁড়িয়েছিলে, কফিনে ছুড়ে দিয়ে আবারও হারিয়ে গেলে। তুমি যে আমার কখনো ছিলে না, সে কথা প্রকাশ্যে বুঝিয়ে দিলে। একটা গোলাপ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলে, কফিনে ছুড়ে দিয়ে আবারও হারিয়ে গেলে। তুমি যে আমার কখনো ছিলে না, সে কথা প্রকাশ্যে বুঝিয়ে দিলে। একটা গোলাপ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলে। মোমেন কিছুটা বলতে ছিল বোধহয়। এই গানটা আসলে দাদার ভীষণ পছন্দের গান ছিল। আমরা যখন চ্যানেল আইতে এই অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত হয়, দাদা প্রথমে রাজি হচ্ছিলেন না, পরবর্তীতে যখন রাজি হলেন তখন আমাকে বললেন যে কী কী গান রাখা যায় বলতো, কী কী গান রাখা যায়। আমরা দাদা আপনি বলে না না শোন তুই রাখ। পরে বললেন যে এই গানটা রাখ।
এই গানটা রাখ, কারণ এই গানটা আসলে একটা প্রত্যক্ষ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গানটা করা ছিল। মরহুম জি আহমেদ শিলি তিনি লিখেছিলেন। আসলে গানটার পুরো ভাবটা আসলে আলাউদ্দিন আলী তৈরি করা। আলাউদ্দিন আলী শুরু করা, হ্যাঁ, শ্রদ্ধা আলাউদ্দিন আলী ওনার তৈরি করা এবং এক বসাতেই গানটি করা। এবং এই গানটি ওনাদের দুজনেরই ভীষণ ভীষণ পছন্দের গান ছিল। গানটি হয়তোবা অন্যান্য গানের মতো এত বেশি শ্রোতাপ্রিয়তা বা মানুষের মুখে মুখে ফেরে না, কিন্তু এই গানটি আসলে তাদের ভীষণ পছন্দের একটি গান ছিল। তাই তো যথেষ্ট না, তাতে তো অনেক বড় ব্যাপার। ভালো লাগলো গানটি, হ্যাঁ, শিল্পীদের তো ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। এবং কি বলবো, আরো অনেক স্মৃতি আসলে জানতে ইচ্ছে করছে, অনেক কিছু শুনতে ইচ্ছে করছে। আমি তার গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আসলে কি করণীয় বা তার পরিবার কি ধরনের স্টেপ নিচ্ছে সেই ব্যাপারে যদি মুন্সি বদ্দু একটু বলতেন। দেখুন, আসলে গান কিন্তু ব্যক্তিগতভাবে বাঁচিয়ে কিন্তু রাখার কোনো সুযোগ নেই। কেন নেই? ধরুন আমার যতগুলো গান আছে আমি আমার ঘরের মধ্যে এগুলোকে বাক্সবন্দি করে রাখলাম, কিন্তু ওটা তো বাক্সবন্দি, ওটার থেকে শুনছে না। সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকতে হবে, যাতে করে প্রতিটি গান শিল্পীদের, যে কোনো শিল্পীর ভালো যে গান, সেই গানগুলো যেন শ্রোতাদের কানে গিয়ে পৌঁছে, তার একটি ব্যবস্থা করা। এবং এই আর্কাইভের ব্যবস্থাপনাটি এটি একমাত্র করতে পারে সরকার। নতুন প্রজন্মকে তো গাইতেও হবে সেই গানগুলো। আর নতুন প্রজন্ম ওই ব্যবস্থাপনাটি থাকলে তারই অংশ হিসাবে কিন্তু নতুন প্রজন্ম গানগুলো গাইবে নিঃসন্দেহে। আর যদি গানগুলো, আর যদিও আমরা এন্ড্রু ঘোষ সম্পর্কে একটু ব্যতিক্রম আমরা বলতে পারি, কারণ আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো আর্কাইভের ব্যবস্থাপনা নাও থাকে, এন্ড্রু ঘোষের গাওয়া গানগুলো নিঃসন্দেহে শ্রোতাদের মনকে অবিস্মরণীয়ভাবে এগুলো বেঁচে থাকবে। এতে আমার মানে এটা আমি বিশ্বাস করি নিঃসন্দেহে। বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, বাংলা চলচ্চিত্র এই রাজপুত্র মানে এন্ড্রু ঘোষের বাংলা চলচ্চিত্র রাজপুত্র সঙ্গীতের উনিও মুমিন কি বলবেন, যদি মানে কি বলবো, সংরক্ষণ করে রাখবার ব্যাপারে যদি জিজ্ঞেস করি আপনাকে, বা সেই ব্যাপারে কোনো স্টেপ কি নেওয়া হচ্ছে কিনা? জি, পারিবারিকভাবেও নেওয়া হয়েছে, নিচ্ছেন। এবং মুন্সি ভাই একটু আগে শ্রদ্ধা মুন্সি বদ্দু যে কথাটি বললেন, আসলে এই কথার উপর কথা থাকতে পারে না। আমাদের দেশে যেসব কিংবদন্তিরা যুগের পর যুগ সৃষ্টি করে আমাদের দেশকে বা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, আসলে তাদের সৃষ্টিকর্মগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পরিবারের চেয়ে বেশি বর্তায় রাষ্ট্রের উপরে। আর যেমনটি বলছিলেন মুন্সি বদ্দু, এবং আপনিও বলছিলেন যে একজন এন্ড্রু কিশোর আসলে বেঁচে থাকেন তার কাজের মধ্য দিয়ে, তার এত এত গান, তার পরবর্তী প্রজন্ম নতুন শিল্পীরা তার গান গেয়ে আসলে তাকে বাঁচিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি এবং সেটাই হবে আসলে নিঃসন্দেহে। একজন সঙ্গীত শিল্পীকে মনে রাখতে হলে আসলে তাকে তার গান দিয়ে মনে রাখা প্রয়োজন, এবং আজকের অনুষ্ঠানটি আমরা একটা গানের মধ্যে দিয়ে শেষ করতে চাই। একটি গান শুনতে শুনতে যদি আজকে বিদায় নিই। ছোট একটা গান গাই। এই গানটি আসলে দাদা ভীষণ পছন্দের গান ছিল। এটিও শ্রদ্ধা মুন্সি বদ্দু তার লেখা, যেহেতু উনি এখানে আছেন এই লোকটা, এবং এই গানটি একই বৃত্তে সিনেমার জন্য করা হয়েছিল। সুর করেছিলেন বরেণ্য সুরকার শেখ সাদী খান। শুনবো। গণ গণে আকাশ, বাতাস ছন্ন ছাড়া, ক্ষয়িষ্ণু দুটি চোখ, নিবু নিবু দুটি তারা, তবুও জীবন এগিয়ে চলেছে তারা। গণ গণে আকাশ, বাতাস ছন্ন ছাড়া, ক্ষয়িষ্ণু দুটি চোখ, নিবু নিবু দুটি তারা।